হঠাৎই এক অস্বাভাবিক আর্তনাদে চমকে উঠে ঘুম ভেঙে গেল তার। মিসেস হোয়াইট পাগলের মতো চিৎকার করে বলছেন, বানরের থাবা, বানরের থাবা। কোথায় 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 বানরের থাবা কোথায়? মিস্টার হোয়াইট থরথর করে কেঁপে উঠলেন। তার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি ভয়ার্ত স্বরে বললেন, কি হয়েছে কি? মিসেস হোয়াইট টলমল পায়ে দৌড়ে এলেন স্বামীর কাছে। তারপর হিমশীতল কণ্ঠে বলে উঠলেন, ডাউন মিস্ট্রি লেনে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন ডব্লিউ জেকবসের দি মানকিস প, অনুবাদ আহির তনিমা রায়। আজকের গল্প পাঠে কুন্তল, শ্রমিক, সুমনা, মনতোষ ও আমি তাপস। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন মনতোষ, সামগ্রিক পরিচালনা তাপস। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন ডব্লিউ জেকবসের দি মানকিস প। ঝড় বৃষ্টির রাতে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। হোয়াইট পরিবারের ড্রয়িং রুমে জানলার পর্দাগুলো আঁটোসাঁটো করে টেনে দেওয়া এবং ফায়ারপ্লেসে ধকধকে আগুন জ্বলছে। এদিকে বাপ বেটায় দাবা খেলতে মত্ত হলেও হোয়াইট গিন্নি ফায়ারপ্লেসের আগুনের আঁচে গা সেঁকতে সেঁকতে এক মনে উল বুনে চলেছেন। বৃদ্ধ মিস্টার হোয়াইট ইতিমধ্যেই অতি চালাকি করতে গিয়ে দাবায় একটি ভুল চাল দিয়ে বসেছেন এবং সেটা যাতে কিছুতেই ছেলের নজরে না পড়ে তাই খামোকা অন্য এক প্রসঙ্গের অবতারণা করলেন। এ বাইরে কেমন জোরে জোরে বাতাস বইছে, শুনতে পাচ্ছ? শুনছি। ছেলে হারবার যদিও দাবার বোর্ড থেকে চোখ সরাল না, বরং পরবর্তী চালটা দিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে উঠল, কিস্তি। আমার আশা করাই উচিত নয় যে সে আসতে পারবে। মিস্টার হোয়াইট বোর্ডটাকে আড়াল করতে ইচ্ছে করেই তার উপর হাত নাড়তে নাড়তে কথাটা বললেন। চেকমেট, চেঁচিয়ে উঠল হারবার্ট। মিস্টার হোয়াইট অহেতুক উত্তেজিতভাবে বলতে লাগলেন, এরকম একটা জায়গায় কোনো মানুষ থাকতে পারে? এক পশলা বৃষ্টি হলো কি হলো না, জলে কাদায় রাস্তা একেবারে থকথকে হয়ে যায়। এক পা হাঁটার জন্যেই রাস্তা যেন নদী বয়ে যাচ্ছে। এদিকে কারোর কিচ্ছু যায় আসে না, আসবেই বা কেন? মাত্র 2 ঘর লোকই তো বাস করে এই রাস্তার ধারে। মিসেস হোয়াইট নির্লিপ্তভাবে বলে উঠলেন, ছাড়ো এসব, পরের বোর্ডে তুমি নিশ্চয়ই জিতে যাবে। ধরা পড়ে গেছেন মিস্টার হোয়াইট। মা ছেলের চোখাচোখি হতে দেখে বৃদ্ধ অপ্রস্তুতের এক শেষ। ঠিক সেই মুহূর্তেই দরজার কাছে ভারী বুটের আওয়াজ এবং সঙ্গে সঙ্গেই কড়া নাড়ার শব্দ পেয়ে বৃদ্ধ লাফ দিয়ে উঠলেন। ওই মনে হয় তোমার বন্ধু এসে পড়েছেন, হারবার্ট বলল। বৃদ্ধ তড়িঘড়ি দরজা খুলে দিতে দৌড়লেন। এবং আগন্তুককে অভ্যর্থনা করে ভিতরে নিয়ে আসলেন। আরে মরিস, তুমি শেষ পর্যন্ত এলে? এসো এসো এসো। আগন্তুক দীর্ঘকায় এবং বলিষ্ঠ চেহারার অধিকারী। মিস্টার হোয়াইট পরিচয় করিয়ে দিলেন। এই হচ্ছে সার্জেন্ট মেজর মরিস, যার কথা তোমাদের বলেছিলাম। গুড ইভিনিং এভরিবডি। সার্জেন্ট মেজর করমর্দন করলেন এবং তাকে আগুনের পাশের চেয়ারটিতে বসতে দেওয়া হলো। কয়েক পেগ পানীয় পেটে যাবার পর সার্জেন্ট মেজর মরিসের চোখ দুটো বড় বড় হয়ে গেল এবং তিনি গল্প বলা শুরু করলেন। তাকে ঘিরে থাকা এই ছোট্ট পরিবারের সদস্যরা আগ্রহ সহকারে তার কথা শুনতে লাগলেন। তিনি একে একে বলে চললেন নানা রোমহর্ষক কাহিনী, যুদ্ধ বিগ্রহ, বিচিত্র সব লোকজন এবং তাদের অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানার কথা। মিস্টার হোয়াইট তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, কম তো নয়, 21টা বছর। যখন ও ঘর ছাড়ে তখন তো একটা ছোকরা মাত্র, আর এখন দেখো ওকে। হ্যাঁ, কিন্তু এমন কিছু ক্ষতি তো হয়নি। আমিও একবার ইন্ডিয়া যেতে চাই, বুঝলে? তেমন কিছু নয়,
ওই একটু এদিক ওদিক ঘুরে বেড়ানোর ইচ্ছা, এই আর কি। খেপেছো নাকি? সার্জেন্ট মেজর হাতের গ্লাসটা নামিয়ে মাথা নাড়তে নাড়তে বললেন, যেখানে আছো সেখানেই ভালো আছো। কিন্তু মরিস, আমার যে পুরনো সব মন্দির, ফকির আর রাস্তার বাজিকরদের খেলা দেখার খুব শখ। তুমি সেদিন আমাকে একটা বানরের থাবা না কিসের একটা গল্প বলছিলে। ওসব এখন থাক, ওসব শুনে কোনো লাভ নেই। বানরের থাবা? মিসেস হোয়াইট উৎসুক হয়ে জানতে চাইলেন। আরে ওসব বুজরুকে যারা কিছুই না, বললাম তো। সার্জেন্ট মেজর বলে উঠলেন, যদিও তাতে ঘরের বাকি তিনজনের উৎসাহে কোনো ভাঁটা পড়ল না। অতিথি যেন গভীর চিন্তায় পড়ে গেলেন। মিস্টার হোয়াইট তার শূন্য গ্লাসে পানীয় ঢেলে দিতেই তিনি একটা চুমুক দিয়ে একটু যেন ইতস্তত করেই বললেন, বলার মতো তেমন কিছুই তো নেই। এটা সামান্য একটা মরা বানরের থাবা, শুকিয়ে মামি করে রাখা হয়েছে। মিস্টার মরিস কথা বলতে বলতেই জিনিসটা তার পকেট থেকে বার করে ফেললেন। মিসেস হোয়াইট সেটা দেখে ঘেন্নায় চোখ মুখ কুচকে ফেললেও তার ছেলে হারবার্ট উৎসাহিত হয়ে জিনিসটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলেন। এটা এটা এত স্পেশাল কেন? মিস্টার হোয়াইট ছেলের হাত থেকে থাপাটা নিয়ে নিজেই পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়লেন। এর মধ্যে একজন বুড়ো ফকিরের মন্ত্র দেওয়া আছে। ওই ফকির ছিলেন খুবই পবিত্র একজন মানুষ। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন ভাগ্যই মানুষের জীবন চালায়, কিন্তু কেউ যদি ভাগ্যের চাকাকে জোর করে পরিবর্তন করতে চায় তাহলে তার পরিণতি খুব খারাপ হতে পারে। তিনি এর মধ্যে এমন এক মন্ত্র চালনা করে দেন যার ফলে 3টে আলাদা আলাদা মানুষ নিজেদের 3টে করে মনস্কামনা পূর্ণ করতে পারবে। সার্জেন্ট মেজর মরিস বেশ গম্ভীরভাবে কথাটা বললেও উপস্থিত তিনজনের হালকা চালে হেসে ওঠায় তিনি একটু যেন মনক্ষুণ্ণই হলেন। তাহলে আপনি নিজেই কেন নিজের 3টে ইচ্ছে পূরণ করে নিচ্ছেন না? হারবার্ট চালাকি করে সত্যিটা জানতে চাইলেন। কে বলল আমি করিনি? মেজর মরিস অপরিপক্ক যুবকটির দিকে অবজ্ঞা ভরে তাকিয়ে উত্তর দিলেন, যদিও তার মুখটা হঠাৎই যেন একটু ফ্যাকাশে হয়ে গেল। আর আপনার সেই 3টে ইচ্ছাই কি পূরণ হয়েছে? মিসেস হোয়াইট কৌতূহলী হয়ে জানতে চাইলেন। হ্যাঁ, হয়েছে। সার্জেন্ট মরিস তার গ্লাসটি ঠোঁটে ঠেকিয়ে বললেন। বৃদ্ধা আরও জানতে চাইলেন, আর বাকিরা, তাদের সব ইচ্ছাও কি পূরণ হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। প্রথম ব্যক্তির 3টে মনস্কামনাই পূরণ হয়েছিল। আমি জানি না তার প্রথম আর দ্বিতীয় কামনা ঠিক কি ছিল, কিন্তু এইটুকু জানি তার অন্তিম কামনাটা ছিল মৃত্যু, আর সেটা পূরণ হয়েছিল। তারপরেই ওই বানরের থাবাটা আমার কাছে এসে পৌঁছয়। থমথমে গলায় বলে ওঠেন মেজর মরিস। তাঁর বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যে উপস্থিত সবাই যেন কিছু বলার ভাষাই হারিয়ে ফেলল। অবশেষে বেশ কিছুক্ষণ পর দমচাপা নিস্তব্ধতাকে ভেঙে মিস্টার হোয়াইট বলে উঠলেন, আচ্ছা মরিস, তোমার 3টে ইচ্ছাই যদি পূরণ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি জিনিসটা এখনো নিজের সঙ্গে নিয়ে বয়ে বেড়াচ্ছ কেন? হয়তো মায়া কাটাতে পারছি না, তাই। আমি এটাকে বেচে দেওয়ার কথাও ভেবেছিলাম ঠিকই, কিন্তু মনে হয় না সেটা আমার দ্বারা হবে। জিনিসটা অভিশপ্ত, বুঝলে? এর জন্য আমাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তাছাড়া বেচবো বা কাকে? এখন কেউ আর এসব কথা বিশ্বাস করে না, ভাবে গালগপ্প দিচ্ছি। আর যদিও বা কেউ বিশ্বাস করে তাহলে সে আগে পরখ করে দেখতে চায়। আগে কাজ দেখবে, পরে দাম দেবে। ওই করে এই জিনিসটা বেচা হয়নি। বৃদ্ধ হোয়াইট চোখ দুটো সরু করে বলে উঠলেন, যদি তুমি আবার 3টে ইচ্ছে পূরণ করার সুযোগ পাও তাহলে কি তুমি সেটা কাজে লাগাবে না? আমি জানি না, আমি জানি না, জানি না। বলতে বলতেই তিনি থাবাটাকে কাঁপতে থাকা হাতের 2 আঙুলের ফাঁকে তুলে ধরলেন। তারপর আচমকায় অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে সেটা ছুঁড়ে ফেলে দিলেন আগুনের ভেতর। বৃদ্ধ হোয়াইট অস্ফুট আর্তনাদ করে উঠলেন, এটা কি করলে?
এবং নিমেষেই ঝাঁপিয়ে পড়ে জিনিসটাকে আগুনের ভিতর থেকে টেনে বার করে আনলেন। এটা কি করলে তুমি? চলে যাক, এটা পুড়ে যাক, পুড়ে খাক হয়ে যাক। ভগ্ন হৃদয়ে বলে উঠলেন মরিস। মিস্টার হোয়াইট এক গুঁয়ে সুরে বলে উঠলেন, তোমার যদি এটা কোনো কাজেই না লাগে তাহলে তুমি এটা আমাকে দিয়ে দিচ্ছ না কেন? না না, সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আমি ওটাকে তোমাকে দিতে পারবো না। তুমি তুমি নিজেই ওটাকে আগুনের থেকে তুলে এনেছো। এর ফল যাই হোক না কেন, তুমি কিন্তু তার জন্য আমাকে দায়ী করতে পারবে না। এখনো বলছি, ভালো চাও তো ওটাকে আগুনে ফেলে দাও, পুড়ে শেষ হয়ে যাক। মিস্টার হোয়াইট যেন মরিসের কথাগুলো কানেই তুললেন না, বরং জিনিসটাকে খুঁটিয়ে দেখতে দেখতে প্রশ্ন করে বসলেন, এটাকে দিয়ে কাজ করানোর পদ্ধতিটা ঠিক কি? মরিস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, থাবাটাকে নিজের ডানাতে উঁচু করে তুলে ধরতে হবে, তারপর জোরে জোরে মনের ইচ্ছার কথাটা জানাতে হবে। আমি কিন্তু তোমাকে এখনো সাবধান করছি, এর ফল কিন্তু খুব খারাপ হতে পারে। মিসেস হোয়াইট ডিনারের টেবিল প্রস্তুত করার জন্য উঠে পড়লেন। যাওয়ার আগে স্বামীকে উদ্দেশ্য করে মজার ছলে বলে গেলেন, চাইতেই যদি হয় তাহলে আমার জন্য না হয় 4 জোড়া হাতই চেয়েও। এই কথায় হোয়াইট পরিবারের 3 জন সদস্যই নিজেদের মধ্যে হেসে উঠল। যদিও সার্জেন্ট মেজরের মুখে কিন্তু তখনও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে রয়েছে। তিনি বন্ধুর হাত চেপে ধরে বলে উঠলেন, চাইবেই যখন ভেবেছ তখন তখন একটু বুঝে শুনেই চেয়েও। বৃদ্ধ বন্ধুর কথায় তেমন গুরুত্ব না দিয়ে জিনিসটাকে পকেটে ভরে ফেললেন। এরপর ডিনার চলাকালীন ওই বানরের থাবার প্রসঙ্গটা আর উঠল না, বরং তারা সার্জেন্ট মেজরের ভারতে থাকাকালীন দুঃসাহসিক অভিযানের সম্পর্কেই গল্প শুনে কাটালেন। অবশেষে অতিথি চলে যাবার পর হার্বার্ট তার বাবাকে উদ্দেশ্য করে বলে উঠল, ওই থাবাটা সম্পর্কে উনি যা কিছু বললেন সেগুলো যদি আদৌ সত্যি না হয় তাহলে কিন্তু এটা আমাদের কোনো কাজে লাগবে না। তুমি ওকে কত টাকা দিলে এটার জন্য? মিসেস হোয়াইট জানতে চাইলেন। সামান্যই। ও তো সেটাও নিতে চাইছিল না, আমি জোর করেই দিলাম। উল্টে বারবার অনুরোধ করছিল আমি যেন জিনিসটা দূর করে ফেলে দিই। মোটেই না। হার্বার্ট ছদ্ম আতঙ্কের ভঙ্গিতে বলে উঠল, ওটার কারণেই তো আমরা বিরাট ধনী হয়ে যাব, আমাদের সুখের কোনো শেষই থাকবে না। আমার তো ইচ্ছে করছে রাজা হয়ে যাওয়ার, তাহলে সারাক্ষণ মায়ের জ্ঞান জ্ঞানানি সহ্য করতে হবে না। তবে রে, দাঁড়া তোর হচ্ছে। আরে মা, কি করছো? ছাড়ো। সে হাসতে হাসতে বলে উঠতেই মিসেস হোয়াইট একখণ্ড কাপড় হাতে নিয়ে তাকে তাড়া করলেন। মিস্টার হোয়াইট পকেট থেকে বানরের থাবাটা বার করে আলোর দিকে ধরে চিন্তিত মুখে বললেন, আমার তো মাথাতেই আসছে না যে আমি ঠিক কী চাইব। আমার কাছে তো সবই আছে। হার্বার্ট তার বাবার কাঁধে হাত রাখল। তুমি তো এই বাড়ির দেনাটা শোধ করার কথা ভাবতে পারো, তাহলেই তো তোমার আর কোনো চিন্তা থাকবে না। এক কাজ করো, তুমি বরং 200 পাউন্ড চেয়ে নাও, ওতেই কাজ মিটে যাবে। এই বলে সে টুংটাং করে পিয়ানো বাজাতে বসে পড়ল। মিস্টার হোয়াইট বন্ধুর আজগুবি গল্পে বিশ্বাস করার বোকামিতে নিজেই হেসে উঠে জিনিসটা তুলে ধরে বলে উঠলেন, আমি তো 200 পাউন্ড চাই। সঙ্গে সঙ্গেই একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো তার গলা থেকে। তার স্ত্রী এবং ছেলে ভয়ানক চমকে উঠে ছুটে গেলেন তার কাছে। ওটা নড়ে উঠল। আমি প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ওটা আমার হাতের মধ্যে সাপের মতো কিলবিল করে উঠল। তিনি আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন মেঝেতে পড়ে থাকা বানরের থাবাটার দিকে। হার্বার্ট থাবাটা মেঝে থেকে কুড়িয়ে টেবিলের উপর রাখতে রাখতে বলল, কিন্তু কই, আমি তো কোথাও ওই 200 পাউন্ড দেখতে পাচ্ছি না, আর পাওয়ার আশাও করি না। মিসেস হোয়াইট উদ্বিগ্ন স্বরে বলে উঠলেন, এটা তোমার মনের ভুল ছাড়া আর কিছু না। বৃদ্ধ মাথা নাড়লেন। তা নয়। যাকে বাদ দাও, তবে জিনিসটা কিন্তু আমার বেশ ভয় পাইয়ে দিয়েছিল। তারা আবার আগুন ঘিরে বসে পড়লেন। বাপ বেটায় পাইপ ধরিয়ে টানতে লাগলো। বাইরে ঝোড়ো বাতাসের শব্দ ক্রমশ তীব্রতর হয়ে উঠছে। আচমকা উপরের ঘরের কোনো দরজায় জোরে শব্দ হওয়ায় সবাই চমকে উঠলেন। একটা অস্বস্তিকর নীরবতা ঘিরে ফেলল তাদের।
অবশেষে বৃদ্ধ দম্পতি নিজেদের ঘরে যাবার জন্য উঠে পড়লে হারবার্ট তাদেরকে বলল, সকালে ঘুম থেকে হয়তো উঠে দেখবে একটা মুখ বাঁধা টাকার বস্তা তোমাদের বিছানার উপরেই রাখা আছে। টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। তারা চলে যাবার পর হারবার্ট আরো কিছুক্ষণ ফায়ারপ্লেসের নিভু নিভু আগুনের দিকে তাকিয়ে বসে থাকল। আর অদ্ভুতভাবেই সেই আগুনের মধ্যে যেন কিছু বিভৎস চেহারা ফুটে উঠতে দেখল। সে চাইলেও সেদিক থেকে নজর ফেরাতে পারল না। একটা অশুভ অনুভূতি যেন তাকে গ্রাস করছে। সে আগুনটা নিভিয়ে দেবার উদ্দেশ্যে টেবিলের উপর থেকে জলের জগটা তুলতে গিয়ে ওই বাঁদরের থাবাটার উপরেই হাত দিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে যেন গাটা ঘিন ঘিন করে উঠল তার। সে হাতটা নিজের কোটের গায়ে মুছে নিজের ঘরের দিকে পা বাড়ালো। পরের দিন শীতের সকালের উজ্জ্বল আলোয় তারা ব্রেকফাস্টের টেবিলে বসে গল্পে মশগুল হয়ে উঠলেন। গতরাতের অহেতুক ভয়ের কথা মনে করে তারা হাসি ঠাট্টায় মেতে উঠলেন। ওই নোংরা শুকিয়ে যাওয়া থাবাটা অত্যন্ত অবহেলায় ছুঁড়ে ফেলা হয়েছে ক্যাবিনেটের ভেতর, যেন কোনো কাজেরই নয় সেটা। মিসেস হোয়াইট বললেন, মনে হয় সব অবসরপ্রাপ্ত সৈনিকরাই এইরকম হয়। গাঁজাখুরি গল্প বলে সবাইকে মজিয়ে রাখতে চায়। অলৌকিক থাবা না আরও কিছু, এরকম আবার হয় নাকি? আর যদি হয়ও বা, ওই 200 পাউন্ড কিভাবে তোমার ক্ষতি করবে? হয়তো টাকার বস্তাটা আকাশ থেকে পাওয়ার মাথায় এসে পড়বে। হারবার্ট মজা করল। মিস্টার হোয়াইট বললেন, মরিস বলছিল ইচ্ছেগুলো এমনভাবেই পূর্ণ হবে যে মনে হবে ঘটনাটা একটা কাকতালীয় ব্যাপার। হারবার্ট কারখানায় যাবার উদ্দেশ্যে টেবিল ছেড়ে উঠে পড়ল। যাওয়ার আগে বলে গেল, আমি ফেরার আগেই যেন টাকাটা খরচ করে ফেলো না। আমার ভয় হচ্ছে টাকাটা তোমাকে না আবার অন্য মানুষ করে তোলে। তখন কিন্তু তোমাকে আর বাবা বলে পরিচয় দিতে পারবো না। টাটা। মিসেস হোয়াইট ছেলের কথায় হেসে উঠলেন। তারপর ছেলেকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে এলেন ব্রেকফাস্টের টেবিলে। স্বামীর এমন আজগুবি গল্পে বিশ্বাস করার জন্য খানিক মজা করেই নিজেকে হালকা অনুভব করলেন। ঠিক এই সময় সদর দরজায় কেউ কড়া নাড়ল। দুরু দুরু বুকে তিনি দরজা খুলতে এগিয়ে গেলেন। দেখা গেল দরজায় ডাক পিয়ন দাঁড়িয়ে রয়েছেন। তিনি দর্জির দোকানের বিল দিতে এসেছিলেন। সেই রাতে ডিনার টেবিলে বসে মিসেস হোয়াইট বললেন, তোমার ছেলে বাড়ি ফিরলে দেখো আরও কত মজা করে এই নিয়ে। মিস্টার হোয়াইট গ্লাসে বিয়ার ঢালতে ঢালতে বললেন, সে করতেই পারে, তবে আমি দিব্যি দিয়ে বলতে পারি বানরের থাবাটা সত্যি আমার হাতের মধ্যে নড়ে উঠেছিল। তোমার মনে হয়েছিল ওটা নড়ছে? আমি বলছি তো ওটা নড়ছিল। মনের ভুলের ব্যাপার নয় এটা, আমি নিশ্চিত যে। হঠাৎই মাঝপথে কথা থামিয়ে তিনি স্ত্রীর দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি ব্যাপার? অমন করে কি দেখছো? মিসেস হোয়াইট কোনো উত্তর দিলেন না। তিনি একটানা বাইরের দিকে তাকিয়ে রইলেন। বাইরে একজন লোককে খুব রহস্যজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। তিনি এমনভাবে বাড়িটার দিকে তাকাচ্ছেন যেন তিনি মনস্থির করতে পারছেন না তিনি কি করবেন। আগন্তুকের পোশাক পরিচ্ছদ যথেষ্ট ভদ্রস্থ, মাথায় চকচকে নতুন পশমের টুপি। মিসেস হোয়াইটের মাথার মধ্যে তখন 200 পাউন্ডের সঙ্গে এই ভদ্রলোকের কোনো যোগ আছে কিনা সেই ভাবনাই চলছে। ভদ্রলোক বার তিনেক গেটের সামনে এসে দাঁড়ালেন, তারপর আবার পায়চারি করতে লাগলেন। চতুর্থবারে তিনি গেটের উপর হাত রাখলেন এবং কিছুটা ইতস্তত করেই গেটটা খুলে ফেললেন। এবারে তিনি এগিয়ে এলেন বাড়িটার দিকে। মিসেস হোয়াইট সঙ্গে সঙ্গেই অ্যাপ্রনের দড়িটা খুলতে ব্যস্ত হয়ে পড়লেন। সেটাকে দ্রুত চেয়ারের গদির তলায় চালান করে দিলেন। আসতে পারি? এবং তারপরই
ভদ্রলোককে আপ্যায়ন করে ঘরে নিয়ে এলেন। আসুন আসুন। ভদ্রলোককে দেখেই মনে হচ্ছিল তিনি যেন খুব অস্বস্তিতে ভুগছেন। তিনি আর চোখে মিসেস হোয়াইটের দিকে তাকালেন একবার। মিসেস হোয়াইট তার অগোছালো ঘরটির জন্য বারবার ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু এইসব কথা যেন ভদ্রলোকটির কানে প্রবেশ করছে না। মিসেস হোয়াইট অধৈর্য হয়ে ভাবছিলেন এবারে হয়তো ভদ্রলোক তার আগমনের কারণটা জানাবেন, কিন্তু ভদ্রলোক অনেকক্ষণ ধরেই চুপ করে রইলেন। অবশেষে অত্যন্ত সংকোচের সঙ্গে তিনি বলে উঠলেন, মানে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এখানে আসার জন্য। তারপর সামনে ঝুঁকে তার ট্রাউজার থেকে একটা সুতো খুঁড়তে খুঁড়তে বললেন, আমি ম অ্যান্ড মেগিন্স থেকে আসছি। আতঙ্কিত বৃদ্ধা উত্তেজিত ভঙ্গিতে বললেন, কি হয়েছে? কোনো দুর্ঘটনা ঘটেছে? হারবার ঠিক আছে তো? ভদ্রলোকের উত্তর দেওয়ার আগেই তার স্বামী বলে উঠলেন, শান্ত হও, এখানে বসো তো। হুট করে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। তারপর অনেক আশা নিয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চয়ই কোনো খারাপ খবর না আনেননি? আমি দুঃখিত। আগন্তুক কিছু একটা বলতে গেলেন, কিন্তু তার আগেই বৃদ্ধা বলে উঠলেন, ও কি আহত হয়েছে? হ্যাঁ, খুবই খারাপভাবে। তবে এখন আর সে কোনো যন্ত্রণা পাচ্ছে না। যাক, বাঁচা গেল। হে ঈশ্বর, ঈশ্বরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দাঁড়ান, আপনি কি বলতে চাইলেন? হঠাৎ মিসেস হোয়াইট থমকে গেলেন। আগন্তুকের বলা কথাটির অর্থ যেন হঠাৎই পরিষ্কার হয়ে উঠল তার কাছে। তিনি আবার তাকালেন ভদ্রলোকের মুখের দিকে। তার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে মিসেস হোয়াইটের বুঝতে বাকি থাকলো না আসলে ঠিক কি ঘটেছে। তার দম বন্ধ হয়ে এলো। তিনি স্বামীর দিকে তাকালেন। তার কম্পিত হাতখানা রাখলেন তার স্বামীর হাতের উপর। কারো মুখ থেকে একটা বাক্যও সরল না। অনেকক্ষণ পর আগন্তুক ধীরে ধীরে বললেন, আসলে ও যন্ত্রের মধ্যে ফেঁসে গিয়েছিল। মিস্টার হোয়াইট বিস্মিত গলায় কথাটা পুনরাবৃত্তি করলেন, যন্ত্রের মধ্যে ফেঁসে গেছিল? তার দৃষ্টি জানালার বাইরে প্রসারিত হল। তিনি জানালার বাইরের দিকে তাকালেন। তার হাতের মধ্যে ধরে থাকা তার স্ত্রীর হাতে মৃদু মৃদু চাপ দিতে লাগলেন তিনি, ঠিক 40 বছর আগে তাদের বিবাহ পূর্ববর্তী দিনগুলোর মতন। একসময় আগন্তুকের দিকে ফিরে তিনি ভগ্ন স্বরে বলে উঠলেন, ছেলেটাই আমাদের একমাত্র সম্বল। ও কি খবর দিলেন আপনি? আগন্তুক সামান্য কেশে উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে এগিয়ে গেলেন জানালার কাছে। তাদের দিকে না তাকিয়েই তিনি বললেন, আপনাদের এই ক্ষতিতে কোম্পানি আপনাদেরকে গভীর সমবেদনা জানিয়েছে। আশা করি বুঝতে পারছেন, আমি এই কোম্পানির একজন সামান্য কর্মচারী। আমি শুধুমাত্র ওদের নির্দেশ পালন করতেই এসেছি। মিসেস হোয়াইট স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তার নিঃশ্বাসের শব্দ যেন আর শুনতে পাওয়া যাচ্ছে না। আর মিস্টার হোয়াইট শুধু একটাই কথা ভাবছিলেন, সার্জেন্ট মেজরের বলা কথাগুলো হয়তো এইভাবেই ফলতে শুরু করেছে। ভদ্রলোক আবার বলে উঠলেন, মাফ করবেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের কোম্পানি এই দুর্ঘটনার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তারা জানিয়েছে এই বিষয়ে কর্তৃপক্ষের কোনো দায়িত্বই নেই, কিন্তু আপনাদের ছেলের কাজের স্বীকৃতিস্বরূপ তারা আপনাদের কিছু টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে চান। মিস্টার হোয়াইটের হাতের শিথিল বন্ধন থেকে তার স্ত্রীর হাত খসে পড়ল। তিনি উঠে দাঁড়ালেন। চোখে আতঙ্কের দৃষ্টি নিয়ে তিনি তাকিয়ে রইলেন আগন্তুকের দিকে। তার গলা শুকিয়ে কাঠ। তিনি কোনো মতে উচ্চারণ করলেন, কত টাকা? 200 পাউন্ড। চিৎকার করে উঠলেন মিসেস হোয়াইট, কিন্তু সেই চিৎকার মিস্টার হোয়াইটের কান পর্যন্ত পৌঁছল না। তার মুখে হাসি রেখা ফুটে উঠেছে।
তিনি অন্ধের মতন হাত দুটো সামনের দিকে বাড়িয়ে ধরলেন, তারপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মাটির উপর। 2 মাইল দূরের নতুন বড় কবরস্থানে নিজেদের প্রিয় পুত্রকে সমাহিত করে হোয়াইট দম্পতি বাড়ি ফিরলেন। বাড়িটাকে গ্রাস করেছে শোকের ছায়া আর নিস্তব্ধতা। ঘটনাগুলো এত দ্রুত এবং এত পরপর ঘটে গেল যে তাঁরা যেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তাদের মনে হচ্ছিল হয়তো আরো কিছু ঘটতে পারে। তাদের বুকের উপর থেকে এই পাষাণ ভার হয়তো হালকা হয়ে যাবে। এই বয়সে এতটা ভার তারা আর বহন করতে পারছিলেন না। কিন্তু দিনগুলো একে একে পার হয়ে যেতে লাগলো। আশা করতে করতে একটা সময় তারা সবকিছুই যেন ঈশ্বরের উপরেই ছেড়ে দিলেন। তাদের এই প্রত্যাশাবিহীন আত্মসমর্পণকে অনেকেই তাদের উদাসীনতা বলে মনে করল। বেশিরভাগ সময় তারা নিজেদের মধ্যেও আর কথা বলতেন না, কারণ বলার মতো আর কিছুই যেন অবশিষ্ট ছিল না তাদের কাছে। দীর্ঘ দিনগুলো ক্রমশ ক্লান্তিময় হয়ে উঠল। প্রায় 1 সপ্তাহ অতিক্রান্ত। একদিন রাত্রিবেলায় আচমকাই মিস্টার হোয়াইটের ঘুম ভেঙে গেল। পাশে হাত বাড়িয়ে তিনি বুঝতে পারলেন যে বিছানায় তিনি একা। ঘরে আলো জ্বলছে না। জানালার কাছ থেকে যেন একটা চাপা কান্নার শব্দ ভেসে আসছে। তিনি উঠে বসলেন, তারপর নরম গলায় বললেন, বিছানায় উঠে এসো, তোমার ঠান্ডা লেগে যাবে। কত আর ঠান্ডা লাগবে বলো? বলেই মিসেস হোয়াইট ডুকরে কেঁদে উঠলেন। তার কান্নার শব্দ আর মিস্টার হোয়াইটের কানে পৌঁছল না। বিছানার ওমে তার চোখ দুটো যেন জড়িয়ে আসছিল। কখন যে তার তন্দ্রা এসে গেল বুঝতে পারলেন না। তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। হঠাৎই এক অস্বাভাবিক আর্তনাদে চমকে উঠে ঘুম ভেঙে গেল তার। মিসেস হোয়াইট পাগলের মতো চিৎকার করে বলছেন, বানরের থাবা, বানরের থাবা। কোথায় 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 বানরের থাবা কোথায়? মিস্টার হোয়াইট থরথর করে কেঁপে উঠলেন। তার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি ভয়ার্ত স্বরে বললেন, কি হয়েছে কি? মিসেস হোয়াইট টলমল পায়ে দৌড়ে এলেন স্বামীর কাছে। তারপর হিমশীতল কণ্ঠে বলে উঠলেন, আমার ওটা চাই। তুমি ওটা নষ্ট করে ফেলোনি তো? ওটা তো বৈঠকখানায় আছে ক্যাবিনেটের মধ্যে, কিন্তু কেন? মিস্টার হোয়াইটের কণ্ঠে বিস্ময় ফুটে উঠল। মিসেস হোয়াইটের চোখ থেকে তখন অঝরে জল ঝরে পড়ছে। তিনি কাঁদতে কাঁদতেই অদ্ভুতভাবে হেসে উঠলেন। সামনে ঝুঁকে স্বামীর গালে ঠোঁট ছুঁয়ে প্রলাপের মতো বলে উঠলেন, আমার এইমাত্র মনে পড়লো। কথাটা আগে কেন মনে পড়েনি? ওগো, তুমিও কেন ভাবোনি? কিসের কথা তুমি বলছো? হতচকিত মিস্টার হোয়াইট প্রশ্ন করলেন। কেন? বাকি দুটি ইচ্ছের কথা? আমাদের তো একটাই মাত্র ইচ্ছে পূরণ হয়েছে। যা হয়েছে সেটাও কি যথেষ্ট নয়? না, আমাদের আরো একটা ইচ্ছে পূরণ করার আছে। যাও, নিচে যাও, থাবাটা নিয়ে এসো এখানে, আর সেটা হাতে নিয়ে বলো, আমাদের ছেলে আবার বেঁচে উঠুক। মিস্টার হোয়াইট উত্তেজিত কণ্ঠে বললেন, হে ঈশ্বর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিয়ে এসো, শিগগির নিয়ে এসো ওটাকে, আর ওর কাছে প্রার্থনা করো, আমার ছেলে, আমার বাছা, ওকে ফিরিয়ে আনো। চিৎকার করে বললেন মিসেস হোয়াইট। মিস্টার হোয়াইট বিছানায় উঠে বসলেন এবং তার কম্পিত পায়ের উপর থেকে চাদরটা এক টানে ছুঁড়ে ফেলে দিলেন। আতঙ্কে চেঁচিয়ে উঠলেন তিনি, দোহাই তোমার, বিছানায় চলো। তুমি নিজে জানো না তুমি কি বলছো। আমাদের প্রথম ইচ্ছেটা তো পূরণ হয়েছে, তাহলে দ্বিতীয়টা হবে না কেন? তুমি কেন বুঝতে পারছো না? ওটা একটা কাকতালীয় ঘটনা। আজ 10 দিন হলো ও আমাদের ছেড়ে চলে গেছে। তাছাড়া আমি তোমাকে আগে বলতে পারিনি। আমি শুধুমাত্র ওর পোশাক দেখেই শনাক্ত করেছিলাম।
এছাড়া ওকে চেনার মতো কোনো উপায় ছিল না। তুমি তখনই ওর দিকে তাকাতে পারোনি, তাহলে এখন কিভাবে পারবে? আমি কিছু শুনতে চাই না, ওকে ফিরিয়ে আনো তুমি। তোমার কি মনে হয় যে ছেলেকে আমি নিজের হাতে মানুষ করেছি তাকে দেখে আমি ভয় পেয়ে যাব? কখনো না। আর কথা বাড়িও না, এক্ষুনি যাও। মিসেস হোয়াইট উন্মাদিনীর মতন চিৎকার করে কথাগুলো বলতে বলতে তার স্বামীকে দরজার দিকে ঠেলে দিলেন। মিস্টার হোয়াইট অন্ধকারের মধ্যেই নিচে নেমে গেলেন। তারপর হাতড়ে হাতড়ে ড্রয়িং রুমে পৌঁছে গেলেন। আন্দাজেই খুঁজে পেলেন সেই ক্যাবিনেট, যার মধ্যে থাবাটা রাখা আছে। ক্যাবিনেটটা কোথায় গেল? থাবাটা যথাস্থানেই ছিল। তার মনে হলো তার অনুচ্চারিত ইচ্ছার দ্বারাই হয়তো ঘর থেকে বেরোনোর আগেই তার ছেলে দুর্ঘটনায় ক্ষতবিক্ষত চেহারা নিয়ে তার সামনে এসে হাজির হবে। তিনি ঠকঠক করে কাঁপতে লাগলেন। হঠাৎই তার খেয়াল হলো তিনি দরজায় পৌঁছানোর পথ হারিয়ে ফেলেছেন। তার দম বন্ধ হবার উপক্রম। কপালে ঠান্ডা ঘাম জমে উঠেছে। দেয়াল ধরে ধরে টেবিলের চারিদিকে ঘুরতে ঘুরতেই তিনি সিঁড়ির শেষ ধাপটার কাছে পৌঁছলেন। তার হাতে তখন ধরা রয়েছে সেই অভিশপ্ত জিনিসটা। তিনি ঘরে প্রবেশ করে খেয়াল করলেন তার স্ত্রীর মুখের আদল যেন ভীষণ বদলে গেছে। তিনি ফ্যাকাশে মুখে অস্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। দৃশ্যটা মিস্টার হোয়াইটের বুকে কাঁপন ধরিয়ে দিল। মিসেস হোয়াইট কঠিন স্বরে বললেন, ওকে তোমার ইচ্ছার কথাটা বলো। এটা একদম ঠিক হচ্ছে না, খুব খুব বোকার মতো কাজ হচ্ছে এটা। কথাটা যেন মিস্টার হোয়াইটের গলার মধ্যেই আটকে গেল। কি হলো বলো। মিসেস হোয়াইট আরো কঠিন স্বরে বললেন। মিস্টার হোয়াইট বাধ্য হয়েই হাতখানা তুলে ধরলেন। তারপর চিৎকার করে বললেন, আমার ছেলে আবার বেঁচে উঠুক। থাবাটা মেঝেতে ছিটকে পড়ল। মিস্টার হোয়াইট ভয়ে শিউরে উঠে থাবাটার দিকে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। একসময় কাঁপতে কাঁপতে তিনি চেয়ারের মধ্যে শরীরটাকে এলিয়ে দিলেন। তার স্ত্রী এক জোড়া জ্বলন্ত চোখ নিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়ালেন। তারপর একটানে সরিয়ে দিলেন পর্দাগুলো। মিস্টার হোয়াইট ঠাঁই বসে রইলেন যতক্ষণ না ঠান্ডায় তার শরীর জমে যায়। মাঝে মধ্যেই তিনি আর চোখে দেখছেন জানালার ধারে দাঁড়ানো তার স্ত্রীর অবয়বের দিকে। মিসেস হোয়াইট এক দৃষ্টে বাইরে তাকিয়ে রয়েছেন। নিভে আসা বাতির আলোয় ভৌতিক ছায়া পড়তে দেখা যাচ্ছিল সিলিং আর দেয়ালের উপর। একসময় বাতিটা দপ করে নিভে যেতেই মিস্টার হোয়াইট হাঁপ ছেড়ে বাঁচলেন। থাবাটা এবারে আর কাজ করেনি ভেবেই তিনি নিশ্চিন্ত মনে বিছানায় ফিরে এলেন। কয়েক মুহূর্ত পার করেই মিসেস হোয়াইটও ধীর পায়ে বিছানায় এসে শুয়ে পড়লেন তার স্বামীর পাশে এবং নির্জীবের মতন পড়ে রইলেন। কারোর মুখেই কোনো কথা ছিল না। তারা নিস্তব্ধ ঘড়ির টিক টিক শব্দ শুনে যাচ্ছিলেন। সিঁড়িতে ক্যাচ ক্যাচ শব্দ হলো। একটা ইঁদুর কিচকিচ করতে করতেই দেয়াল ধরে ছুটল। অন্ধকারটা যেন বুকে চেপে বসেছিল। কিছুক্ষণ শুয়ে থাকার পর মনে সাহস আনতেই বিছানা থেকে নেমে মিস্টার হোয়াইট দেশলাইয়ের বাক্সটা নিলেন। জ্বালাতে গিয়েই কাঠিটা নিভে গেল। আরেকটা কাঠি জ্বালাতে যাচ্ছেন, ঠিক তখনই ঠক ঠক করে একটা শব্দ হলো। শব্দটা হলো খুব আস্তে, এত আস্তে যে কষ্ট করে শুনতে হয়। শব্দটা আসছিল ফ্রন্ট ডোর থেকে। দেশলাইটা তার হাত থেকে পড়ে গেল। তিনি পাথরের মতো নিষ্পন্দ দাঁড়িয়ে রইলেন। এমন সময় শব্দটা আর একবার হল। তিনি পিছু ফিরলেন, দৌড়ে চলে এলেন ঘরে। ঘরের দরজা বন্ধ করে দিলেন। ফের আওয়াজ হলো ঠক ঠক। সেই শব্দ সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। চমকে উঠেই
মিসেস হোয়াইট চিৎকার করে উঠলেন। কিসের শব্দ? কিচ্ছু না, একটা ইঁদুর ওপরে আসার সময় আমার পায়ের নিচে পড়েছিল। ততক্ষণে মিসেস হোয়াইট বিছানার উপর উঠে বসেছেন। তার কান খাড়া, বেশ জোরে ঠকঠক করে শব্দ হলো। সারা বাড়ি সেই শব্দে গম গম করে উঠল। মিসেস হোয়াইট চিৎকার করে উঠলেন, আমার হারবার্ট এসেছে, আমার হারবার্ট এসেছে। তিনি দৌড়ে চলে গেলেন দরজার দিকে। তার সামনে তার স্বামী। মিস্টার হোয়াইট স্ত্রীর হাতটা শক্ত করে ধরে রইলেন। খসখসে চাপা গলায় বললেন, কি করছো কি তুমি? যন্ত্রের মতো হাতটা ছাড়াবার চেষ্টা করতে করতেই মিসেস হোয়াইট চিৎকার করে বললেন, আমার বাছা, আমার হারবার্ট এসেছে। আমি ভুলেই গিয়েছিলাম, 2 মাইল পথ পার হতে তো একটু দেরি হবেই। হ্যাঁ গো, তুমি কেন আমাকে মিছিমিছি ধরে রেখেছো? আমাকে যেতে দাও লক্ষ্মীটি, দরজাটা খুলতে দাও। ঈশ্বরের দোহাই, ওকে ঘরে ঢুকতে দিও না। তুমি তোমার ছেলেকে ভয় পাচ্ছ? হারবার্ট, আমি আসছি, তোমার পায়ে পড়ি, আমাকে যেতে দাও। দরজায় আরেকবার ঘা পড়ল, আরো একবার। মিসেস হোয়াইট হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে নিজেকে মুক্ত করে দিলেন। তারপর ছুটলেন। মিস্টার হোয়াইট সিঁড়ি পর্যন্ত এলেন। বলতে লাগলেন, দিও না ঘরে ঢুকতে, আমি বলছি কিন্তু, ওকে ঘরে ঢুকতে দিও না। শিকল খোলার খড়খড় শব্দ কানে এলো তার। নিচে শক্ত খিলটাও আস্তে আস্তে খুলে গেল। তখন মিস্টার হোয়াইট হামাগুড়ি দিয়ে পাগলের মতো মেঝেতে থাবাটা খুঁজে বেড়াচ্ছেন। বাইরে যে আছে সে ঘরে ঢোকার আগেই থাবাটিকে খুঁজে পেতে হবে। সারা বাড়িতে ঠক ঠক শব্দ ছড়িয়ে পড়ছে। মিসেস হোয়াইট টানতে টানতে একটা চেয়ার আনলেন, দরজার সামনে রাখলেন। খিলটা ক্যাচ শব্দ করে খুলে গেল। আর ঠিক সেই সময় থাবাটি হাতে ঠেকল মিস্টার হোয়াইটের। তিনি পাগলের মতো চিৎকার করে বলে উঠলেন তার তৃতীয় এবং শেষ ইচ্ছার কথা, ফিরে যাক আমার ছেলে, যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাক, চিরদিনের মতো ফিরে যাক। হঠাৎই থেমে গেল সেই প্রবল ধাক্কা। যদিও সারা বাড়িময় এখনো তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তিনি শুনতে পেলেন চেয়ারটা সরানো হচ্ছে। দরজাটা খুলে গেছে। এক ঝলক ঠান্ডা বাতাস বাড়ির ভিতরে প্রবেশ করল। ঠিক সেই মুহূর্তে তিনি শুনতে পেলেন তার স্ত্রীর তীব্র হতাশার নিদারুণ হাহাকার। অবশেষে বুকে বল পেলেন মিস্টার হোয়াইট। সিঁড়ি বেয়ে নেমে তিনি স্ত্রীর কাছে এসে দাঁড়ালেন। সন্তানহারা মায়ের আর্তনাদে রাত্রির নিস্তব্ধতা খান খান হয়ে যাচ্ছে। তিনি বাইরে বেরিয়ে এলেন। স্ট্রিট ল্যাম্পের বিবর্ণ হলদেটে আলোয় তাকিয়ে দেখলেন কোথাও কেউ নেই, কিচ্ছু নেই। এতক্ষণ আপনারা শুনলেন ডব্লিউ জেকবসের দি মানকিস প। গল্পটি অনুবাদ করেছেন আহির তানিমা রায়। মিস্টার হোয়াইট শ্রমিক চক্রবর্তী, মিসেস হোয়াইট সুমনা কুণ্ডু, হারবার্ট কুন্তল মুখার্জি, মেজর মারিস তাপস ঘোষ, কথক মনোতোষ বিশ্বাস, সম্পাদনা তমাল কুণ্ডু, পোস্টার ডিজাইন মনোতোষ বিশ্বাস, সামগ্রিক পরিচালনা তাপস ঘোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। ও হ্যাঁ, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন।